প্রিয় দর্শক, সবাইকে প্রীতি শুভেচ্ছা জানিয়ে শুরু করছে আপনাদের প্রিয় এটি নিউজের নিয়মিত আয়োজন নিউজ আওয়ার এক্সট্রা। আপনারা প্রতি রাতে আমাদের এই আয়োজন দেখে থাকেন, কৃতজ্ঞতা জানিয়ে আমরা আমাদের আজকের আয়োজন শুরু করতে চাই। এবং আপনারা যারা গণমাধ্যম খেয়াল করেন প্রত্যেক দিন যে পুরো নির্বাচনী জোয়ারে কিন্তু দেশ ভাসছে, কিন্তু তার মধ্যে কিছু উদ্বেগ এবং উৎকণ্ঠার বিষয় রয়েছে। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, দৈনিক সমকাল আজকে একটি খবর প্রকাশ করেছে সেটি তারা বলছেন যে জামাত এবং শিবির তারা সশস্ত্র সন্ত্রাসীদের ঢাকায় জড়ো করছে এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে এই কর্মকাণ্ডটি তারা করছে। এবং অন্যদিকে আপনারা নিশ্চয়ই জানেন যে বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অবসরপ্রাপ্ত পুলিশ বাহিনীর অনেক সদস্যরা 88 জন সদস্য আওয়ামী লীগে যোগ দেন এবং সেখানে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে পুলিশ বাহিনীকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে নিয়ে নানা ষড়যন্ত্র হচ্ছে। লন্ডনে বসে অনেকেই অনেক কিছু করার চেষ্টা করছে, কিন্তু দেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। একটু আগে, অর্থাৎ আমরা ঠিক এই অনুষ্ঠানে বসার প্রস্তুতি নিচ্ছিলাম, ঠিক সেই সময়ে এইচটি ইমাম একটি ব্রিফিং করেছেন এবং সেখানে তিনি বলেছেন যে জামাতের 23 সদস্য যারা ধানের শীষ প্রতীকে নির্বাচন করছেন তারা হলফনামায় মিথ্যা তথ্য দিয়েছেন। সেই মিথ্যা তথ্য দেওয়ার কারণে তাদের প্রার্থিতা বাতিল চাইছে আওয়ামী লীগ। আমরা জানি যে 2014 নির্বাচনীয় সহিংস ঘটনার পেছনে একেবারে মূল উদ্যোক্তা হিসেবে কাজ করেছিল এই জামাত শিবির। আমরা আজকের এই অনুষ্ঠানের শিরোনাম রেখেছি নির্বাচনকে সামনে রেখে, যে নির্বাচন শঙ্কা, ভয় এবং ভোট। আমরা একটু দেখার চেষ্টা করব যে তারা কি করছেন এবং বেশ কিছু গোয়েন্দা তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। আমাদের আজকের অনুষ্ঠানে আছেন সাবেক আইজিপি একেএম শহীদুল হক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে আজকে যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে রয়েছেন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত একে মোহাম্মদ আলী শিকদার। স্যার, স্বাগত জানাচ্ছি আপনাকে। এবং আমাদের সঙ্গে আমরা মিরপুর থেকে সরাসরি সংযুক্ত হব। ঢাকা 15 আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য এবং এখন নির্বাচন করছেন মাননীয় সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদার। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং অনেকদিন পর আমাদের সঙ্গে যোগ হওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা কিছুক্ষণ আগে এসটি ইমাম যে কথাটি বলেছেন আমরা একটু সেটি দেখাতে চাই, দেখিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই। হাইকোর্ট থেকে জামাত ইসলামের যে সমস্ত সদস্য যারা ছিলেন তাদের একটি তালিকা দিয়ে নির্বাচন কমিশনের কাছে পাঠানো হয়েছে এবং পরিষ্কার বলা হয়েছে, আপনারা বোধহয় হাইকোর্টের অর্ডারটা হয়তো অনেকেই দেখেছেন, যিনি এই ব্যাপারে নির্বাচন কমিশন যথাযোগ্য ব্যবস্থা নেবেন। তাদের ওয়েবসাইটে, তাদের পত্রপত্রিকায়, সংগ্রামে পরিষ্কার বলা হয়েছে তারা কে কি পদধারী, প্রত্যেকের অবস্থান বলা হয়েছে। কাজেই এদের তো এমনিতেই তাদের মনোনয়ন বাতিল হওয়ার যোগ্য, এরা প্রার্থিতা প্রতিযোগিতা করতে পারেন না। এই প্রার্থিতা বাতিলের জন্য আমরা অনুরোধ করেছি। আমরা যে কথাটি এসটি ইমাম বলছিলেন যে হলফনামায় যে সমস্ত মিথ্যা তথ্য দিয়েছে, আমি একেএম শহীদুল হক আপনার কাছ থেকে শুনতে চাইবো যে তাদের প্রধানতম স্লোগান যে আল্লাহর আইন, সৎ লোকের শাসন চাই, তাদের পোস্টারগুলোতে, লিফলেটগুলোতে তারা লিখেন। তাহলে মিথ্যা তথ্য দেয়াটা কেমন সৎ লোকের শাসন? স্যার, আপনাকে ধন্যবাদ। এখানে একটা প্রশ্ন হলো যে দেশের সর্বোচ্চ আদালত হাইকোর্ট, ওখানে রিট হয়েছিল, রিটের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশনকে বলছে যে তাদের রেজিস্ট্রেশন রাখা যায় কিনা, মানে অর্থাৎ রেজিস্ট্রেশন বাতিল করার পক্ষে হাইকোর্ট রায় দিয়েছে। রেজিস্ট্রেশন বাতিলটা কেন হইল? তাদের যে গঠনতন্ত্রের কিছু বিষয় আছে যেটা সংবিধানের সাথে সাংঘর্ষিক। সংবিধানে আছে কোনো রাজনৈতিক দলে কোন ধর্ম, বর্ণ নির্বিশেষে থাকবে, কোনো ডিসক্রিপেন্সি থাকবে না। ওদের এখানে ডিসক্রিপেন্সি আছে, ইসলামের কথা বলা আছে, ধর্মের কথা বলা আছে এবং তাদের দলে কিন্তু সাম্প্রদায়িকতার কথা বলা আছে। হ্যাঁ, তাদের দলে কোনো কিন্তু অন্য ধর্মাবলম্বী কোনো মেম্বারও নাই। কাজে এই যে কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক কোনো আরপিওতে আছে, কনস্টিটিউশনের সাথে সাংঘর্ষিক আরপিওতে 90 ধারায় আছে, সাংঘর্ষিক হয় তাহলে তাদের পলিটিক্যাল পার্টি হিসেবে রেজিস্ট্রেশন পাবে না। কাজেই হাইকোর্ট বলছে সেটা 2013 ঘটনা, নির্বাচন কমিশন হয়তো এতদিন খেয়াল করেনি। যখন আবার নির্বাচন কমিশন বুঝতে পারছে তখন দেখছে আসলে এটা আরপিওর সাথে সাংঘর্ষিক, ভায়োলেশন অফ দ্য আরপিও, তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দিয়েছে। এখন জামাত ইসলাম রেজিস্ট্রেশন বাতিল করা মানে কি? তারা নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না। ওই ওদের সাইনবোর্ড যেটা জামাত ইসলাম, এই সাইনবোর্ডে নির্বাচন অংশগ্রহণ করবে না। জামাতের নেতাকর্মী তারা হলে নির্বাচন অংশগ্রহণ করবে। তাহলে যদি জামাত ইসলামের দাঁড়িপাল্লা নিয়ে না পারে তাহলে তাদের নেতাকর্মী তারাও পারবে না। এটা ইট ইজ ইমপ্লাইড যে তারাও পারবে না। এখন তারা ধানের শীষের মার্কা নিয়ে
বা স্বতন্ত্র হইয়া নির্বাচন করবে, এটা তো এটা মানে এটা একটা হাস্যকর ব্যাপার। তার নির্বাচন পুরো অযোগ্য। কাজে এখন তারা হলফনামায়ও তারা যে নিজেদের আইডেন্টি অনেক সময় যেটা বললো যে তারা মিথ্যা তথ্য দিছে, তারা দলীয় পরিচয় দেয় নাই, কিন্তু প্রত্যেকে কিন্তু তারা দলের একটা নির্দিষ্ট পদ কিন্তু তারা ধারণ করে আছে। এই যে শফিকুর রহমান সেক্রেটারি জেনারেল, এরকম যারা যারা বাকি যে 22-23 জন আছে তার প্রত্যেকে কিন্তু পদধারী জামাতের নেতা। কাজে পদধারী জামাতের নেতাদের রেজিস্ট্রেশন যেই দলের নাই, যেই দল দলীয়ভাবে দলীয় পরিচয় দেওয়া ইলেকশন করতে পারে না, সেই দলের নেতাকর্মী ইলেকশন করার তো প্রশ্নই ওঠে না। এটা একটা স্বাভাবিক প্রশ্ন। তারপর তারা হলফনামায় যে মিথ্যা তথ্য দিছে, নিজেদের আইডেন্টি তারা গোপন রাখছে, কনসিল করছে। কাজে এইসব কারণে এটা স্বাভাবিক নলেজে বোঝায় যে তাদের নির্বাচনে অংশগ্রহণ করার, নির্বাচন করার কোনো রকম যোগ্যতা নাই, তাদের নির্বাচন করতে দেওয়া উচিত না। নির্বাচন কমিশন কেন তাদের কোয়ালিফাইড করছে তাদের নমিনেশন ব্যাপারগুলি আমরা জানি, আমরা বুঝতে পারলাম না। স্যার, নির্বাচনের সেই হলফনামাগুলো অনলাইনে কিন্তু আছে, যে কেউ চাইলে সেগুলো দেখতে পারে, আমাদের হাতেও আছে। আমরাও হয়তো সেখান থেকে কয়েকটি লাইন পড়ে শোনাবো যে কি ধরনের মিথ্যাচার তারা করেছেন, তারপরেও তাদের প্রার্থীতা কি করে থাকে বাংলাদেশের একটি অষ্টম আশ্চর্যের একটি বিষয়। সেগুলো থেকে আসবো আমি। মোহাম্মদ আলী শিকদার, একটা বিষয় আপনি নিশ্চয়ই জানেন যে গোলাম আজমের রায়টি যখন হয় তখন কিন্তু আদালতের একটি পর্যবেক্ষণ ছিল যে যুদ্ধাপরাধের দায় কখনো জামাতে ইসলামী এড়াতে পারবে না। আমরা জানি যে সেই ধারাবাহিকতায় কিন্তু তাদের এই নির্বাচন কমিশনের নিবন্ধন থেকে শুরু করে সবকিছুই কিন্তু হয়েছে। কিন্তু সংগঠন জামাতে ইসলাম, সেটি কি ওই চেয়ার টেবিল সাইনবোর্ড তারা কি যুদ্ধাপরাধ করেছে, নাকি এই সমস্ত লোকজনগুলো যারা জামাতের সাধারণ সম্পাদক, কেউ প্রচার সম্পাদক, কেউ সাহিত্য সম্পাদক, কেউ অর্থ সম্পাদক, তারাই তো অপরাধী? তাহলে তারা অন্য একটি প্রতীকে কিভাবে নির্বাচন করতে পারে? দেখেন, দল হিসাবে জামাত ৭১ সালে দলীয় সিদ্ধান্ত নিয়ে পাকিস্তানের সাথে একাত্মতা ঘোষণা করে তারা বাংলাদেশে গণহত্যা চালিয়েছে, ধর্ষণ করেছে, ৩০ লাখ মানুষের হত্যার তারা সরাসরি অংশগ্রহণ করেছে। সুতরাং জামাত ইসলাম দলের তো একটা আদর্শ আছে। সেই আদর্শের কথাটি আপনি কিছু সময় বলছিলেন যে মুখে বলছেন আল্লাহর নাম, কাজে বলছে সব অকাম, তো অধর্ম। সুতরাং সেই কাজের জন্যই কিন্তু বাংলাদেশে তাদের রাজনীতি করার কোনো রকম কোনো অধিকার থাকার কথা না, এবং ছিলও না। আপনি সবাই জানেন যে 1972 সালে তাদেরকে নিষিদ্ধ করে দেওয়া হয়েছিল। তারপরে কিভাবে তাদের উত্থান ঘটলো, বিএনপি, জিয়াউর রহমান কিভাবে তাদের উত্থান, সে কথাটা আমরা জানি। তো এখন প্রশ্নটি হলো যে এতদিন তারা রাজনীতি করে আসছে, যখন আদালতে মামলা গেল, আপনি যেটা বলেছেন গোলাম আজমের রায়ের সময়, এটি কিন্তু আদালতের কাছে স্পষ্টভাবে ধরা পড়েছে যে যুদ্ধ অপরাধ ব্যক্তি যেমন করেছে, সেইভাবে ব্যক্তির দায় যেমন আছে, দল হিসাবে সিদ্ধান্ত করে তাদের আদর্শকে তাদের ধারণ করে তারা এই হত্যাকাণ্ড চালিয়ে। সুতরাং যুদ্ধ অপরাধের দল জামাত। সুতরাং সেই জামাত বাংলাদেশের জন্য, নিরাপত্তার জন্য হুমকি, রাষ্ট্রের জন্য হুমকি, রাষ্ট্রের আদর্শের জন্য হুমকি। সুতরাং বাংলাদেশের তাদের রাজনীতি করার কোনো অধিকার থাকতে পারে না, এরকম একটা অবজারভেশন বা পর্যবেক্ষণ আদালত থেকে দিয়েছে। তারপরে আমরা দেখেছি নিবন্ধন বাতিল হয়েছে। এখন প্রশ্নটি হলো, দেখেন, নিবন্ধন বাতিল হওয়ার তো নিশ্চয়ই একটা তাৎপর্য রয়েছে, একটা অর্থ রয়েছে। এটার অর্থটা হলো যে এই যে জামাত ইসলাম যে রাজনীতি করে, সেই রাজনীতির ধারক বাহক যেটা আপনি বললেন, এটা তো চেয়ার টেবিল অফিস, তো ধারক বাহকরা, ধারক বাহক তো ব্যক্তি, মানুষ। সুতরাং সেই মানুষগুলো তাদের রাজনীতি বহাল রেখে তারা এখন ছদ্মবেশে, জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান, এই যে 15 আসনে যে ঢাকার নির্বাচন করছেন, সে তো তার পরিচয় এখনও রয়েছে, সব ডকুমেন্ট রয়েছে, সেই রাজনীতি তারা পরিত্যাগ করেনি। এখন তারা ছদ্মবেশ ধারণ করিয়া, তারা তো সারা জীবনই বিএনপির কাঁধে চড়ে রাজনীতি করেছেন, এই বিএনপি তাদেরকে প্রতিষ্ঠিত করেছে বাংলাদেশে, এটা তো সবাই জানেন। তার কাঁধে চড়ে এখন বাংলাদেশে রাজনীতি করবে, আর বাংলাদেশের মানুষ সেটি চেয়ে চেয়ে দেখবে, সেটা তো হতে পারে না। আমরা একটু আমাদের সঙ্গে যেমনটা বলছিলাম, ঢাকা 15 আসনের আওয়ামী লীগ প্রার্থী কামাল আহমেদ মজুমদার এমপি আছেন, আমরা একটু তার সঙ্গে কথা শুনে আসতে চাই। স্যার, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমার কথা, এবং যে কথাটি বলছিলাম যে ঢাকা 15 আসনের মতো এরকম একটি জায়গায় জামাতের সেক্রেটারি জেনারেল প্রার্থী হওয়ার সাহস পান, আবার ধানের শীষ প্রতীক নিয়ে। এবং আমার কাছে মনে হয়েছে যে এই নির্বাচনটি মুক্তিযোদ্ধা
বনাম রাজাকারের নির্বাচন, সবকিছু মিলে যেভাবে হুমকি দামকি বা আপনাকে উকিল নোটিশ দেওয়া হয়েছে বা সেই জায়গায়ও কিন্তু তারা তাদের পরিচয়টি লিখছেন যে জামাতের সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকুর রহমান, তাহলে এত স্পর্ধা কোত্থেকে আসে? আমি যদি সহজ করে ছোট করে আপনার কাছে শুনতে চাই। ধন্যবাদ দাদা। তারা তাদের যে হলফনামা দিয়েছেন এবং মনোনয়নপত্র দাখিল করেছেন, সেখানে তাদের যে তথ্য দিয়েছে তার ঠিকানা সেটি ভুয়া এবং প্রস্তাবক সমর্থক যার যে অ্যাড্রেস দিয়েছে মিরপুরে সেটিও ভুয়া অ্যাড্রেস দিয়েছে এবং সেখানে উল্লেখ করেছে তার ছেলে ডাক্তার, 2 মেয়ে ডাক্তার। তার ছেলে একজন সন্ত্রাসী, সে কোনো ডাক্তার না। আর জামাতের যে লিফলেট যেটি দেওয়া হয়েছে, লিফলেটে পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল, এটি উল্লেখ করা হয়েছে এবং আমার বিরুদ্ধে 3-4টি উকিল নোটিশ দিয়েছে আমি কেন তাকে রাজাকার বলেছি। তো এই উকিল নোটিশও সেখানে তাকে জামাতের সেক্রেটারি জেনারেল বলা হয়েছে এবং ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যিনি নির্বাচনগুলো কন্ডাক্ট করেন, ওখান থেকে আমাকে 23 তারিখে তার দপ্তরে হাজির হয়ে যে অভিযোগগুলি আমার বিরুদ্ধে এনেছে সেগুলি খণ্ডন করতে বলা হয়েছে এবং সেই চিঠিতেও বিচারক মহোদয় তিনি উল্লেখ করেছেন যে জামাতের সেক্রেটারি জেনারেল। এবং ইতিমধ্যেই তারা বিভিন্ন এলাকার থেকে জামাত শিবিরের লোকজন এখানে বিভিন্ন জায়গায় ভুয়াভাবে তারা জড়ো করতেছে এবং গত কালকে তার আগের দিন 2 দিন আগে আমার নির্বাচনী অফিসে তারা হামলা চালিয়েছে। গতকালকে লোকজন যখন এশারের নামাজ পড়তে যান ঠিক সেই মুহূর্তে নির্বাচন অফিস খালি ছিল, সেখানে তারা ককটেল বিস্ফোরণ ঘটিয়ে চেয়ার টেবিল ভাঙচুর করে, বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করে, জননেত্রী শেখ হাসিনার ছবি ভাঙচুর করে। এবং এই পর্যন্ত গোয়েন্দা রিপোর্টে আমরা যেগুলি পেয়েছি যে তারা যে কোনো সময় আক্রমণ চালাতে পারে, নির্বাচন বানচাল করার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে এবং এভাবে তারা প্রস্তুতি নিচ্ছে। গোয়েন্দা সংস্থা আমাদেরকে সতর্ক করে দিয়েছেন এবং আমরা যাতে সংঘবদ্ধভাবে চলাচল করি। তো আমার নির্বাচনী এলাকার আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিক লীগ আমরা সবাই ঐক্যবদ্ধ এবং আমরা তার নজরদারিতে রেখেছি যাতে জামাত এই ধরনের কোনো নাশকতামূলক কর্মকাণ্ড চালাতে না পারে। ধন্যবাদ দাদা। জি, আমি আবারও আসবো আপনার সঙ্গে, আপনি আমাদের সঙ্গেই থাকুন। আমরা যে কথা বলছিলেন কামাল আহমেদ মজুমদার, যে এই বিষয়গুলো ঢাকা 15 আসনের মতো একটি এলাকা, যেখানে মুক্তিযুদ্ধের সময় অসংখ্য গণহত্যা এই জামাতিরা করেছিল এবং এখন সেখানে নানা ধরনের সহিংসতার কথা, যেটি গতকালকে প্রধানমন্ত্রীও বলেছিল। আমরা সেই জায়গাগুলো একটু দেখব। আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে ঘুরে আসতে চাই। নিচ্ছি ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি, দেখছেন এটি নিউজ এবং আমরা নিউজ আওয়ার এক্সট্রার মধ্যে রয়েছি। যে কথা বলছিলাম যে বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে লন্ডনে বসে নানা ধরনের ষড়যন্ত্র হচ্ছে, দেশবাসীকে সতর্ক হওয়ার কথা বলেছেন। আমরা মাননীয় প্রধানমন্ত্রীর প্রতিবেদনটি একটু দেখে আমরা আলোচনা ফিরব। নির্বাচন যত এগিয়ে আসছে, বিভিন্ন পেশাজীবী সংগঠন থেকে প্রকাশ্যে এবং আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি সমর্থন দেওয়ার হারও বাড়ছে। সর্বশেষ বৃহস্পতিবার রাতে গণভবনে এসে প্রধানমন্ত্রীর প্রতি সংহতি জানিয়ে গেলেন 88 জন উচ্চপদস্থ অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা। তাদের মধ্যে অন্তত 15 জন সাবেক পুলিশ প্রধান। বঙ্গবন্ধু আমাদেরকে একটি স্বাধীন দেশ দিয়ে গেছেন। প্রধানমন্ত্রী এ সময় মুক্তিযুদ্ধে পুলিশ সদস্যদের আত্মত্যাগের কথা তুলে ধরেন। সেই সূত্র ধরেই আসে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড প্রসঙ্গ। আত্মস্বীকৃত খুনিদের বিচার করেছি, কিন্তু এই খুনের সঙ্গে যে বিরাট একটা চক্রান্ত এবং এই চক্রান্তের পিছনে যে এই পরাজিত শক্তিরা আছে সেটা এখনও কিন্তু অধরা রয়ে গেছে, সেটা এখনও বের করা হয়নি। হয়তো একদিন সময় আসবে
সে সত্য বের হয়ে আসবে। আগামী নির্বাচনে মানুষ নৌকা মার্কাতেই ভোট দেবে এমন আশাবাদ জানিয়ে আওয়ামী লীগ সভাপতি বললেন, ভোটের দিন পরিবেশ শান্তিপূর্ণ থাকুক, এটাই তার প্রত্যাশা। এখনো শুনি নির্বাচন সামনে রেখে নাকি তাদের মূল টার্গেটই হবে পুলিশের কিছু ঊর্ধ্বতন কিছু মেরে ফেলে দিলেই নাকি সব ঠান্ডা হয়ে যাবে। তাদের দুইটা পরিকল্পনা, আর এই পরিকল্পনা তো সেই একটা ক্রিমিনাল আছে লন্ডনে, সে বসে বসে পাঠায় যে একটা হচ্ছে পুলিশকে পয়সা দিয়ে হাত করো, আর একটা হচ্ছে এদেরকে হত্যা করে এদের ডিমোরালাইজ করো। এই দুইমুখী পরিকল্পনা নিয়ে তারা এগোচ্ছে। তবে আমি এটুকু এই আত্মবিশ্বাস আছে যে এখন তারা যেটা চিন্তা করে পুলিশ এখন সেটা না, এখন অনেক দক্ষতা অর্জন করেছে, অনেক আত্মবিশ্বাস তাদের মাঝে ফিরে এসেছে। এ সময় ঐক্যফ্রন্ট নেতাদের সমালোচনাও করেন তিনি। প্রশ্ন করেন, কোন মরীচিকার পেছনে ছুটে তারা যুদ্ধাপরাধীদের সাথে হাত মিলিয়েছেন। আমরাই তাকে রাষ্ট্রপতির প্রার্থী করেছিলাম, আমরাই আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বলে বলে এত কিছু করার পর উনি একসময় তো ছেড়ে চলেই গেলেন, আর এখন একেবারে নৌকর থেকে নেমে ধানের গোছা নিয়ে নেমে পড়েছেন। তো সেখানে গেছে কোন আশায় আমি জানি না, কোন মরীচিকার পিছনে ছুটলেন তা আমি বলতে পারবো না। তবে দুঃখ হয় যে এরা আজকে ওই যুদ্ধাপরাধী, স্বাধীনতা বিরোধী যাদের বিচার করলাম তাদের সাথে হাত মিলিয়েছে। এটাই হচ্ছে সবথেকে লজ্জার এবং সবথেকে ঘৃণার। যে রেজওয়ান ফয়েজ, এটিএন নিউজ। স্যার এ কে এম শহীদুল হক, যে বিষয়টি যে পুলিশকে হয় কিনে ফেলো নয়তো পুলিশকে মেরে ফেলো, এরকম একটি পরিকল্পনা, কিন্তু বাংলাদেশের পুলিশ অনেক বেশি সক্ষম এবং অনেক বেশি দক্ষতা কিন্তু গেল 10 বছরে তারা অর্জন করেছে। এটি একটি দিক। আবারও সেই রাজাকার, আবারও সেই তাদের সহিংসতা, সবকিছু মিলিয়ে কিভাবে আপনি দেখেন? দেখেন, যারা ষড়যন্ত্র করতেছে ওদের সৃষ্টি হয়েছে ষড়যন্ত্রের মাধ্যমে। জাতির পিতাকে হত্যা করার পর এই যে জিয়া রহমান, খন্দকার মোস্তাক, এরাই তো রাষ্ট্র ক্ষমতা দখল করছে এবং খুনিদেরকে তারা আশ্রয় প্রশ্রয় দিছে। বঙ্গবন্ধু হত্যার বিচার করা যাবে না এই ইন্ডিমনিটি অধ্যাদেশ তারা করছে এবং তারা ওই সামরিক পোশাক পরে রাজনৈতিক দল করছে, রাজনীতি করছে এবং গণতান্ত্রিক যত প্রতিষ্ঠান আছে সবগুলিকে ধ্বংস করছে। কাজে তারা ষড়যন্ত্র ছাড়া কিছু বোঝে না, সবসময় ষড়যন্ত্র। আর তার সাথে যে ষড়যন্ত্রের মাস্টার জামাত ইসলাম, ওরা হইলে ষড়যন্ত্রের মাস্টার, তারা তো সাথে আসেই। কাজেই 2014তেও তারা এরকমভাবে নানান কৌশল নিয়ে নির্বাচন বানচাল করার জন্য নানা রকম ষড়যন্ত্র তারা করার চেষ্টা করছে, অবচেষ্টা চালিয়েছে। যারা প্রশাসনে ছিলেন, আপনার পুলিশে ছিলেন, প্রশাসন ছিলেন, নির্বাচনের কাজে নির্বাচিত নিয়োজিত ছিলেন, তাদেরকে নানানভাবে ভয়ভীতি দেখিয়েছে। আমাকেও অনেক টেলিফোনে ভিওআইপি দিয়ে কল দিয়া আমাকেও এরকম বহুত ভয়ভীতি দেখেছে। পুলিশ অফিসার অনেকের এরকম ভয়ভীতি দেখে চাইছে তাদেরকে মোরাল ডাউন করে দেওয়া যেতে, তাদেরকে ভীতির সংসার করে দেওয়া, যাতে তারা কোনো কাজ না করে। কিন্তু এগুলি তো ব্যর্থ হয়েছে। এবং সবচেয়ে দেখেন, একটু আগে আপনি যে প্রশ্ন করেছিলেন যে ধর্মের নামে রাজনীতি করে কিন্তু কাজ করে অধর্ম, এই যে হলফনামা মিথ্যা কথাগুলি লেখছে, আসলে তাই। ওই দেলাওয়ার হোসেন সাঈদীর যখন ফাঁসির আদেশ হইল তখন তাদের ফেসবুক দিয়ে দেখাইল, জামাত ইসলামের ফেসবুক, ওদের যে বাসাই কেল্লা, যে দেলাওয়ার হোসেন সাঈদীর ছবি চাঁদে দেখা গেছে। চাঁদে দেখা গেছে সে মহান ব্যক্তি, সে আল্লাহর কাছে চলে গেছে, কাজেই তার জন্য তার মুক্তির জন্য আন্দোলন করতে হবে। এবং এই যে মিথ্যা প্রচারণা করে তারা যে কুরুক্ষেত্র ঘটাইছে, কত লোক নিহত হয়েছে, কত সম্পদ নষ্ট করছে, তো এইগুলি তো ধর্মে এগুলি বলে না। কাজে তারা মুখে ধর্ম বলে, মানুষের রক কাটে এবং এই ষড়যন্ত্র একটা একটা করি। কারণ বিএনপি আর জামায়াতের যে ষড়যন্ত্রের মাস্টার জামাত এক হলে তো সেই একটা আশঙ্কা থাকেই যে তারা বড় ধরনের একটা ঘটনা ঘটে। তার সাথে তো আরেকজনের নাম বলতে হয়, প্রায়ই বলি, সে যেমন সে এখানে নাই, তো বলতে হয় মাহমুদুর রহমান মান্না। তার বিরুদ্ধে এখন যা রাষ্ট্রদ্রোহী মামলা চলতেছে, সে একটি কনভারসেশনে সাদেক হোসেন খোকে যে আমেরিকা, তার সাথে কথা বলছে যে ইউনিভার্সিটিতে বড় একটা কিলিং করে দিলে রাজনৈতিক প্রেক্ষাপট চেঞ্জ হয়ে যাবে। এটা কিন্তু আমরা মিডিয়াতে পাইছি আমরা। তারপরে আরেকটা কনভারসেশন সে বললো কি, সেনাবাহিনী কিছু জেনারেলদের সাথে কথাবার্তা হইতেছে, এখানে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি করে একটা কিছু করে ফেলবে। তো ওই যে ষড়যন্ত্র, সেও তাহলে ষড়যন্ত্রের অংশ। কাজে বিএনপি, জামাত, মান্না সাহেব এরা তো সব ষড়যন্ত্র ছাড়া তো রাখাতে পায় না ষড়যন্ত্র। কাজে এটা এখন মাননীয় প্রধানমন্ত্রী যে কথাগুলি বলছে, নিশ্চয়ই কোনো গোয়েন্দা সংস্থার এই ধরনের কিছু আশঙ্কা করছে বা কোনো একটা আলামত পাচ্ছে, এই ধরনের আশঙ্কা আছে, এটা অমূলক না।
এটা তারা যে কোনো সময় করতে অতএব পারে। আবার এটিও আছে, গোয়েন্দা সংস্থার প্রতিবেদনটির একটি কপি আমার হাতেও আছে, সেখানে একেবারে শেষ জায়গায় তারা কিন্তু বলছেন যে যেহেতু এই পরিকল্পনা লন্ডন বসে হচ্ছে এবং বাংলাদেশে আমরাও সেগুলো জেনে গেছি, অতএব এসব পরিকল্পনা আর খুব বেশি কাজে আসবে না, এটিও কিন্তু বলা আছে। আমরা মোহাম্মদ আলী শিকদার আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমরা একটু কামাল মজুমদারের কাছ থেকে ঘুরে আসতে চাই। এবারের নির্বাচন কিন্তু একটু অন্যরকম। আমি আবারও স্যারের কাছে জানতে চাইবো যে স্যার, এই যে এলাকাটি মিরপুর, এবং সেখানে কিন্তু মুক্তিযুদ্ধের সময় একটা বড় একটা ব্যাপার ছিল, যেমন গণহত্যা হয়েছে এবং মুক্তিযোদ্ধাদের প্রতিরোধও হয়েছে। আবার আমরা সাম্প্রতিক সময় দেখতে পাচ্ছি যে ব্যবসায়ীদের প্রায় ৫,০০০ ব্যবসায়ী আনুষ্ঠানিকভাবে নৌকা মার্কার পক্ষে ভোট চেয়েছেন, যেটি অনেক বেশি বড় ঘটনা, অর্থাৎ বাংলাদেশের নির্বাচনে এরকমটি দেখা যায় না। আবার আমরা দেখলাম এই প্রথম পুলিশের প্রায় ৮৮ জন কর্মকর্তা গতকালকে মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে আওয়ামী লীগে যোগ দিয়েছেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তারা। আবার বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইনাম আহমেদ চৌধুরী, তারাও আওয়ামী লীগে যোগ দিচ্ছেন। ৭০ সালের নির্বাচনটি আপনি দেখেছেন, এবারের নির্বাচনটি কেমন দেখছেন? কামাল আহমেদ মজুমদার। আমি ধন্যবাদ। আমি 17 নির্বাচনে বঙ্গবন্ধুর পুলিং এজেন্ট ছিলাম জগন্নাথ কলেজ বিশ্ববিদ্যালয়ে। 17 নির্বাচনে যেভাবে নৌকার জোয়ার এসেছিল, বর্তমানে সেইভাবে নৌকার জোয়ার দেখা যাচ্ছে, এবং আমার নির্বাচনী এলাকার সহ বৃহত্তম মিরপুরের সবাই ঐক্যবদ্ধ, জামাতের বিরুদ্ধে সবাই একটা। কারণ জামাত একটা বেআইনি সংগঠন, তার নিবন্ধ বাতিল করা হয়েছে, এবং সেই জামাত কিভাবে নিজেদের প্রাপ্ত পরিচয় দিয়ে তারা নির্বাচন করে, সেটাই আমার নির্বাচন কমিশনের কাছে প্রশ্ন। যেহেতু জামাত নিবন্ধন বাতিল করা হয়েছে এবং একটি যুদ্ধ অপরাধী দল, তারা নির্বাচন সরাসরি করতে পারে না। যদি তাদের নির্বাচন করতে হয়, তার দল ত্যাগ করে অন্য দলে যোগদান করলে হয়তো আবার সেক্ষেত্রে করতে পারে। আর এখানে আমাদের এলাকার, আমার নির্বাচনী এলাকার জনগণ সবাই, পুরুষ মহিলা সবাই ঐক্যবদ্ধভাবে তারা আজকে জামাতকে প্রতিরোধ করার তারা সিদ্ধান্ত নিয়েছে। এবং গত পরশু এখানে অফিসে যখন আক্রমণ চালায় নামাজের সময়, মাগরিবের নামাজের সময়, তখন সাধারণ পাবলিক এদেরকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে, এবং তারা বিভিন্ন জায়গা থেকে এসেছে। তাদের যে তথ্যের ভিত্তিতে জানা যায় যে এখানে তারা 15 থেকে 16,000 জামাত শিবিরের কর্মী এখানে নিয়ে আসার জন্য তারা বিভিন্ন ওয়ে খুঁজছে, এবং এগুলি এখন 15 আসনের বাইরে অবস্থান করছে। ইতিমধ্যে অনেকে এসেছে। তাদের এই হলো যে তারা নির্বাচনের পূর্ব মুহূর্তে, অর্থাৎ 2 দিন আগে থেকে তারা এখানে নাশকতামূলক কাজ চালাবে, এবং তারা নির্বাচন যাতে বানচাল হয়ে যায় এই ধরনের পরিকল্পনা তাদের রয়েছে। এবং গোয়েন্দা সংস্থার থেকে আমরা যে রিপোর্ট পাচ্ছি, সেখানে বিভিন্নভাবে আমাদের নেতা কর্মীদেরকে হুমকি প্রদান করা হচ্ছে, দেখে নিবে, তাদেরকে মেরে ফেলবে, এবং আমাকেও বিভিন্ন সময় হুমকি প্রদান করা হচ্ছে। এবং কেন আমি জামাতের বিরুদ্ধে কথা বলি, কেন তাকে রাজাকার বলেছি, এগুলি নিয়ে আমার বিরুদ্ধে নির্বাচন কমিশনে অনেকগুলি দরখাস্ত দিয়েছে। এবং আমার সবচেয়ে আশ্চর্য লাগে যে আমাদের যিনি ট্রাইব্যুনালের বিচারপতি, তিনি আমাকে 2টি নোটিশ ইস্যু করেছেন। 23 তারিখে সেখানে তার দপ্তরে হাজির হওয়ার জন্য, এবং ব্যাখ্যা চেয়েছেন কেন জামাতকে আমি তাকে রাজাকার বলেছি, কেন যুদ্ধ অপরাধী বলেছি। এই জিনিসগুলি আমার কাছে ব্যাখ্যা চেয়েছেন। তা আমার প্রশ্ন হলো, একটি দল যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী, যেখানে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে তাদের নিবন্ধন বাতিল করা হয়েছে, তাদের সাজা হয়েছে, অনেকেরকে ফাঁসির কাস্টে ঝুলানো হয়েছে, সেই ধরনের একটি দলের বিরুদ্ধে যদি এলাকার জনগণ তাদেরকে রাজাকার বলে, আমি তো কোথাও অন্যায় দেখি না। আর পুলিশ, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী, তারা গ্রেপ্তার করছে। এদের কাছে বিগত দিনে অনেক মামলা এদের বিরুদ্ধে রয়েছে, নাশকতামূলক মামলা রয়েছে, অগ্নি সন্ত্রাসের মামলা রয়েছে। এখন পুলিশ কেন তাদেরকে গ্রেপ্তার করছে, সেটা পুলিশের কাছে ব্যাখ্যা চাবে। সেটা তো আমার কাছে আদালত ব্যাখ্যা চেতে পারে না, আমার কাছে আদালত ব্যাখ্যা চেয়েছে। তো এইভাবে চলছে এখানে অবস্থা, এবং যে কোনো সময় আমরা ভয়ের ভিতরে আছি যে কোনো সময় তারা যে কোনো অঘটন ঘটাতে পারে।
ইতিমধ্যে সরকার থেকে বলা হয়েছে যে আমাদের বৈধ অস্ত্র, আমাদের অস্ত্রগুলি জমা দিতে হবে। আমরা জমা দিলে আমরা তো একদম অসহায় হয়ে যাব এখানে, এবং আমাদের জীবনের নিরাপত্তাকে দিবে, সেটাই আমার প্রশ্ন। জি কামাল মজুমদার, অসংখ্য ধন্যবাদ আপনাকে, এবং আমরা আবারও অন্য কোনো আয়োজনে হয়তো আপনাকে পাবো। কামাল মজুমদার, একটা হুমকির কথা বলছিলেন মোহাম্মদ আলী শিকদার, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বেশ কয়েকজন ডিসি এবং এসপিদের পুরো চিঠি, অর্থাৎ ৭১ সালে যেরকম হাতে লেখা চিঠি জামাত, শিবির, আল বদর, আল শামসরা দিত, এরকম জেলা প্রশাসকদের এরকম চিঠি তারা দিচ্ছে, এরকম চিঠির কপিও আমাদের হাতে আছে। চিঠিতে পরিষ্কারভাবে বলা হচ্ছে যে আপনার কর্মকাণ্ড আমরা পর্যবেক্ষণ করছি এবং যে কোনো মুহূর্তে আপনাকে আঘাত আনা হবে। তাহলে এগুলি কোন ভাষা, এবং এগুলি করে জামাত এবং তারা কি করতে চায় সেই প্রশ্ন কিন্তু ওঠে। আমরা আপনার কাছ থেকে এই বক্তব্য শুনবো, ছোট্ট একটি বিরতি নিয়ে ফিরে আসতে চাই। নিশ্চয়ই ছোট্ট বিরতি, এটি নিউজের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ঋতুর পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ ধাপে চলে এসেছি। মোহাম্মদ আলী শিকদার, যে কথা বলছিলাম যে হুমকি পত্রগুলো এসছে একেবারে হাতে লেখা, 1971 সালে যেরকম ছিল ঠিক সেই ধরনের, আবার 1913-14 সালে যখন অগ্নিসন্ত্রাস চলছিল ঠিক একই ধরনের, একই হাতের লেখার কিন্তু আমরা এই ধরনের চিঠি প্রায়শই পেতাম। কিভাবে দেখেন? জামাত তো তাদের সেই যে সন্ত্রাসী এবং যে 71 সালের যে নীতি, তার থেকে তো কোনো পরিবর্তন করেননি, এবং তারা একটুও সেখান থেকে সরে আসেনি। কিন্তু আজকে যে কথাটি নিয়ে বিতর্ক হচ্ছে, সেখানে মর্ম কথা হলো, একটি দলের নিবন্ধন যখন বাতিল হয়ে যায়, তার অর্থটা হলো ওই দল অর্থাৎ জামাতের পরিচয় বহাল রেখে তাদের নির্বাচন করার কোনো সুযোগ নাই। তার কারণটি হলো, আমরা এখন বলছেন যে সিম্বল অর্থাৎ প্রতীক, দাড়িপাল্লা নিয়ে নির্বাচন করছে না। প্রতীক তো একটা জড় বস্তু, তার তো কিছু করার কিছু নাই। মানুষের না ক্রিয়া প্রতিক্রিয়া করার সুযোগ আছে। সেই মানুষটি জামাতের পরিচয় বহাল রেখে আর একটি সিম্বল নিয়ে নির্বাচন করবেন, এটা তো হাস্যকর এবং অযৌক্তিক। এটি কিছুতে হতে পারে না, এবং আমি বিশ্বাস করি আগামীকাল যদি শুনানি হয়, এই শুনানিতে তাদের প্রার্থিতা বাতিল হয়ে যাবে। এবং আমি মনে করি যদি নির্বাচন কমিশন যদি কথা সাহস না দেখাতে পারে, অবশ্যই সংক্ষুব্ধ ব্যক্তি আওয়ামী লীগ উচিত হবে হাইকোর্টে যাওয়া। আর যে কথাটি আপনি বলছিলেন যে সন্ত্রাসী, দেখেন সারা বিশ্বব্যাপী তাদেরকে সন্ত্রাসী দল হিসেবে আনুষ্ঠানিকভাবে বলেছে। আপনার ইউএসএ স্টেট ডিপার্টমেন্ট বলেন, তাদের কংগ্রেস বলেন, ইইউ বলেন, তারপরে আপনার জাতিসংঘ বলেন, সবাই বলেছেন। এবং আনুষ্ঠানিকভাবে আপনি জানেন 2014 সালে ইইউ অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে আনুষ্ঠানিক প্রস্তাব গ্রহণ করে বিএনপিকে বলেছে আপনারা এই সন্ত্রাসী সংগঠন ত্যাগ করুন। সুতরাং এই সর্ববিশ্বব্যাপী যে সন্ত্রাসী সংগঠন, সেই সন্ত্রাস এখন বিএনপির দানের শেষে নির্বাচন করবেন, আর বাংলাদেশের মানুষ বসে বসে সেটা দেখবে, সেটি তো হতে পারে না, এবং সেটি হবে বলে আমি স্যার আমরা শেষ করব। আমরা একেবারে শেষ ধাপে চলে এসেছি। আমরা স্যার আপনাকে দিয়ে শেষ করব। শেষ কথা আপনার কি বলবেন? না, এখন সবচেয়ে দুঃখের বিষয় হলো যে 71 সনের জামাতের যে চরিত্র, তা থেকে তারা এক বিন্দুও কিন্তু তারা সরে আসেনি, তাদের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তাদের মন মানসিকতা, তাদের সাংগঠনিক তৎপরতা সব কিছুই। এবং নতুন প্রজন্ম যারা জামাতে জয়েন করছে ছাত্র শিবির হিসাবে, তারাও কিন্তু ওই ধারণাই মদতপুষ্ট। তারাও যে চিন্তা করবে যে আমাদের যারা জামাতের পূর্বসূরি ছিল, যারা স্বাধীনতা বিরোধিতা করছে, যারা এই অপকর্ম করছে, মানুষ হত্যা করছে, তারা এই যে বুদ্ধিজীবী হত্যা করছে, এটা ঠিক হয় নাই, এটা অন্যায় হয়েছে, এটা মাফ চাইয়া তারা যে জাতির কাছে মাফ চাইয়া নতুনভাবে মুক্তিযুদ্ধের চেতনা আসবে, জাতির পিতাকে জাতির পিতা হিসাবে স্বীকৃতি দিয়া সারেন্ডার করে আসবে, এই উদারতা তারা দেখেনি। তারা কিন্তু ওই মানসিকতায় আছে। তো তারা তো ওই মানসিকতায় থাকে, তাহলে তো এই দেশের রাজনীতি বলেন, এই দেশের সামাজিক স্থিতিশীলতা বলেন, এগুলির জন্য তো একটা হুমকি স্বরূপ। তারা তো থ্রেট। তারা একটা ষড়যন্ত্র করেই, নানাভাবে ষড়যন্ত্র করে, তারা তথ্য সন্ত্রাস করে, তারা মানুষকে ভয়ভীতি দেখায়। তারা আগে তো দেখছেন কিভাবে ছাত্রদের রক কাটতো মানুষ। কামাল আহমেদ মজুমদার বলছিলেন যে নামাজের সময় সবাই নামাজ পড়তে গেছে, ঠিক ওই সময়টাতে এসে বোমা টোমা ফাটিয়ে ভাঙচুর করে টরে চলে গেল। এই হলো তাদের ক্যাডার বাহিনী। তাদের কিন্তু আর্মস ক্যাডার বাহিনী ট্রেনিং দেয়। কিন্তু তারা আগে দেখছি তারা ক্যাডার, তাদের একটা গ্রুপই আছে ক্যাডার গ্রুপ, তাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র দিয়ে রাখে। কাজেই এখন যদি এরা যদি আবার নির্বাচনের মাধ্যমে সমাজের দেশে প্রতিষ্ঠিত হয়, রিহেবিলিট হয়, এটা দুঃখজনক।
তাদেরকে শুধু না, এটা রাষ্ট্রের জন্য হুমকি, তাদেরকে রাষ্ট্রের নিরাপত্তার জন্য হুমকি। তাদেরকে সামাজিকভাবে ভয় করা, যদি তাদের পরিবর্তন না আসে, যদি মুক্তিযুদ্ধ চেতনার প্রতি তাদের শ্রদ্ধাবোধ না আসে, যদি জাতির পিতাকে জাতির পিতা হিসেবে তারা সম্মান না দেখায়, তাহলে তাদেরকে সামাজিকভাবে অবশ্যই এলিমিনেট করা উচিত আমি মনে করি। সকল ক্ষেত্র থেকে তাকে বঞ্চিত করা উচিত। আমাদেরকে সময় দেওয়ার জন্য আবারও আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শেষ করতে চাই। প্রিয় দর্শক, নিশ্চয়ই আপনারা জানেন এই অনুষ্ঠানটি রাত 2:15 এবং পরের দিন 7:15 পুনঃপ্রচারিত হয়। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করতে চাই। আমাদের পরবর্তী আয়োজন পাওয়ার টক নিয়ে আসছেন মুন্নি সাহা। দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। শুভরাত্রি।